বাহ, আরাম করে বসে রয়েছো। কালকে কি সেটা তোমার মাথায় আছে? কেন বলো তো? আমার জানা মতে তো আগামীকাল কোনো কিছুই নেই। কালকে কোনো বিশেষ অনুষ্ঠান নাকি? আমার মনে নেই। জানতাম তুমি ভুলেই মেরে দিয়েছো। কালকে তো জামাই ষষ্ঠী। আরে হ্যাঁ, তাই তো। আমার মাথা থেকে তো একদম বেরিয়ে গিয়েছিল ব্যাপারটা। বিয়ের পর এই প্রথম আমাদের জামাই ষষ্ঠী। আমি তো যাবই। তোমার মা আমাকে মানুক আর ছাই না মানুক, আমি পাত পেরে খেয়েই আসবো। হ্যাঁ, আমাদের বিয়ের পর এটা প্রথম জামাই ষষ্ঠী। তা তুমি যাবে না আমাদের বাড়িতে? আরে আলবাত যাব, কেন যাব না বলো তো? অবশ্যই যাব। শুধু যাবই নয়, সঙ্গে পাত পেরে খেয়েও আসবো, বুঝলে? তোমার মা বাবা আমাকে মেনে নিতে বাধ্যই হবে, বুঝলে? আমি যাব। আগামীকালই ট্রেনের টিকিট কাটছি। আরে যাও যাও, মা তোমাকে ঠিক মেনে নেবে। আজকের দিনে, আজ যে জামাই ষষ্ঠী, কিন্তু অবশ্যই মা বাবা কিন্তু রেগে আছে। তবে তুমি গেলে সেই সমস্ত রাগ গলে জল হয়ে যাবে। তুমি যাও। আমার মা বাবা অনেক সংস্কারী। তারা হয়তো জামাই ষষ্ঠী পালনের জন্য সকাল থেকেই রান্না বান্না শুরু করে দিয়েছে। তুমি যাও। এটাই একমাত্র সুযোগ যাতে আমাদের সম্পর্কটা মা বাবা মেনে নেয়। হ্যাঁ হ্যাঁ, আগামীকাল আমি রওনা দিয়ে দিব। এত মাথা ঘামিও না তুমি। তোমার মা বাবা আমাকে ঠিক মেনে নেবে। মেনে নিতে প্রায় বাধ্য, বুঝতে পারলে? এখন আসছি আমি। যাও যাও, সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। এরপর আমি বাড়ি থেকে বের হয়ে এলাম। স্টেশনে যাবার জন্য গুটি গুটি পায়ে এগিয়ে যেতে থাকলাম। স্টেশনে এসে বসে রয়েছি। প্রায় 2-3 ঘন্টা পর একেবারে লাস্ট ট্রেনটা এলো, মানে বিকেলের। রাত্রে অবশ্য আমি যাতায়াত করতে পছন্দ করি না, তবে আজকে এমন সময় রওনা দিয়েছি যে পৌঁছাতে পৌঁছাতে রাত কাবার হয়ে যাবে। কিন্তু কি করোয়া, এক্ষুনি আমাকে তো যেতেই হবে না। আর জামাই ষষ্ঠী বলে কথা, আগে থেকে জানলে হয়তো একটু আগে বের হতাম। কিন্তু এমনটা যেহেতু হয়নি, এখন পরিস্থিতিটা তো সামাল আমাকে দিতেই হবে। সেই কারণে এখন যেতেই হচ্ছে এমন অসময়। কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পরেই ট্রেনটা পেয়ে গেলাম। আকাশে পূর্ণ অদ্ধরিত চাঁদ উঠেছে। ষষ্ঠী যেহেতু, সে কারণে চাঁদের আলোটা খানিকটা বেশি বলেই মনে হচ্ছিল। ট্রেন তার নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটে চলেছে। বিয়ের পরেই প্রথম জামাই ষষ্ঠী আমাদের, সেই কারণে আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। আসলে আমার স্ত্রী মালিনীকে আমি তার বিয়ের দিন উঠিয়ে নিয়ে এসেছিলাম। বলতে গেলে এক প্রকার পালিয়ে বিয়ে করেছি। আকাশের অবস্থা তখন একটা খুব ভালো তেমনটা নয়। বারংবার বিদ্যুৎ চমকে উঠছে। দেখে মনে হচ্ছে এক্ষুনি ঝমঝম করে নেমে পড়ল বৃষ্টি, কিন্তু তেমনটা হয়নি। আমাকে স্টেশনে নামিয়ে দিয়ে ট্রেনটা হেলতে দুলতে বেরিয়ে গেল স্টেশনটা ছেড়ে। আমি স্টেশনে নেমে দাঁড়িয়েছি। চারিদিকে ঘুটঘুটে একটা গুমট অন্ধকার। সেই সমস্ত অন্ধকারের মধ্যে কোনো রিক্সা অথবা টোটো দেখতে পাইনি। সেই কারণে ঠিক করলাম পায়ে হেঁটে দেখি যেতে পারি কিনা, না হলে সামনে কারোর কাছ থেকে পথ জিজ্ঞাসা করে নেব। হাঁটতে হাঁটতে আমি একটা বাঁশবাগানের মাঝখানে এসে পৌঁছালাম। বাঁশবাগানটা তেমন একটা বড় নয়, একটুখানি রাস্তা ছিল। সেইখান দিয়ে এগিয়ে গিয়েই দেখতে পেলাম একটা দূরে কোথাও দোকানে আলো জ্বলছে। ঠাউর করলাম সেখানে একটি বৃদ্ধ লোক দাঁড়িয়ে রয়েছে। মনে হয় এটি তার চায়ের দোকান। আমি তাড়াতাড়ি তার কাছ থেকে রাস্তা জিজ্ঞাসা করে যাবার জন্য হাঁটতে শুরু করলাম। ইনি এখন একমাত্র ভরসা। অনেকদিন আগে এসেছি, সে কারণে রাস্তাঘাট সব ভুলেই গিয়েছি। চায়ের দোকানের সামনে এসে লোকটার দিকে তাকিয়ে আমি আমতো আমতো করে জিজ্ঞাসা করলাম, তা মশাই, এই দিক দিয়ে কি কাশীপুর যাওয়ার কোনো রাস্তা আছে? কাশীপুর আমাকে আজকে রাতের মধ্যেই পৌঁছাতে হবে, তাই জিজ্ঞাসা করছি।
আজ্ঞা, কি বললেন? কাশীপুর? কাশীপুর তো এখান থেকে প্রায় 5 মাইল দূরের পথ। আপনি ওখানে কি করতে যাবেন? আজকে যে জামাই ষষ্ঠী, সেই কারণে আমি আমার শ্বশুর বাড়িতে যাব। কাশীপুর আমার শ্বশুর বাড়ি, সেইখানে যাব আর কি। 5 মাইল বললেন, এতটা পথ কি হেঁটে যাব? তা আমি কি করে বলবো? গাড়ি পেলে আপনি তো গাড়িতে করেই যেতে পারতেন, কিন্তু গাড়ি যেহেতু পাচ্ছেন না, আপনাকে তো হাঁটতেই হবে না। আচ্ছা, আমি যদি সামনে এগিয়ে যাই তাহলে কি কোনো গরুর গাড়ি বা তেমন কিছু দেখতে পাবো? পেতেও পারেন, তবে না পাওয়ারই আশঙ্কা বেশি। তার কারণ আকাশের যেই মতি গতি, কেউ বাইরে নেই অবশ্য, বুঝতে পারলেন? আচ্ছা, আমি গিয়ে বরং চেষ্টা করে দেখি। এখানে দাঁড়িয়ে থাকার চেয়ে চেষ্টা করে দেখা ভালো। এরপর আমি সেই চাওয়ালার দোকানটা থেকে হাঁটতে শুরু করলাম সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। সামনে কোনো গরুর গাড়ি বা রিক্সা পেলে তো ভালো। হঠাৎ করেই আকাশ থেকে ঝড় করে বৃষ্টি পড়তে শুরু করলো। আমি একটা বটগাছের নিচে দাঁড়িয়ে রইলাম। চারিদিকে ঝোড়ো হাওয়া বইছে, সঙ্গে এই মুষলধারে বৃষ্টি। জ্বর বাঁধার মতো অবস্থা। তখনই দেখতে পেলাম সামনে একটা লোক গরুর গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি লোকটাকে তাড়াতাড়ি করে ডাক দিতে শুরু করলাম, এই যে গাড়োয়ান ভাই, এই যে গাড়োয়ান ভাই, এদিকে এদিকে, আমি এখানে, আমাকে একটু কাশীপুর নিয়ে যাও তো। এদিকে এসে একটু, ঝড় জল মাথায় করে এসেছি, একটু নিয়ে যাও দয়া করে। আগে কথা, আমার কাজই তো হইল এইটা, আমি তো নিয়ে যাবই আপনারে। উঠে বসেন, উঠে বসেন। আমি ওই গাড়োয়ানের কথায় গরুর গাড়িতে উঠে বসলাম। গরুর গাড়ি রিমঝিম বৃষ্টির মধ্য দিয়ে চলতে শুরু করলো। গরুর গাড়ি ধীর গতিতে চলছে, কারণ গরুগুলো হাঁটতে পারছে না। বর্ষার কাদায় পুরো রাস্তা একেবারে কর্দমাক্ত হয়ে গিয়েছে। বাবু, এত রাত্রের বেলা আপনি কাশীপুরে কি করতে যাইতেছেন? আসলে আজকে তো জামাই ষষ্ঠী, সেই কারণে আমি কাশীপুর যাচ্ছি। কাশীপুর আমার শ্বশুর বাড়ি, তাই আর কি। লোকটা তেমন কথা বাড়ালো না, নিজের কাজের দিকে মন দিল। জোরে জোরে গাড়ি চালাতে শুরু করলো, যাতে তাড়াতাড়ি আমি পৌঁছাতে পারি। গ্রামের মাঝখানে এসে লোকটা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। তখনও রিমঝিম ধারায় মুষলধারে বৃষ্টি পড়ছে। আমি কি করব বুঝতে পারছিলাম না, সঙ্গে ছাতাও নেই। অগত্যা আর কি করব, এক প্রকার বাধ্য হয়ে এই বৃষ্টির মধ্যে হাঁটা শুরু করতে হলো। না হাঁটলে পৌঁছাবোটা কি করে? আর বর্ষার সময় রাস্তাঘাট এতটা কর্দমাক্ত হয়ে গিয়েছে যে কারণে হাঁটাই মুশকিল হয়ে গিয়েছে। হাঁটতে হাঁটতে আমি আমার শ্বশুর বাড়ির সামনে এসে দাঁড়ালাম। একতলার দালান বাড়ি, ঝড় জলের কারণে কর্দমাক্ত হয়ে গেছে উঠোনটা। বাবা, মা, বাড়িতে আছেন? আমি আপনাদের জামাই অমল, সেই শহর থেকে এলাম এক্ষুনি। এসেছো বাবা? এসো এসো, তোমার জন্যই তো আজকের এত আয়োজন। ওগো, তুমি কোথায়? দেখো, তোমার জামাই এসেছে। তা বলি, আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা বলতে আপনি কি বলছেন আমি বুঝলাম না। অসুবিধা কিসের হবে? হ্যাঁ, একটু ভিজে গিয়েছি আর কি। সব ঠিকঠাকই আছে, তেমন কিছু হয়নি। না না, ঝড়ের সময় তার সঙ্গে রাত হয়ে গেছে, তাই জিজ্ঞেস করলাম আর কি।
মেয়েটা কেমন আছে গো বাবা? কতদিন দেখিনি মেয়েটাকে। এরম কেউ করে বলো তো? বিয়ের দিন কাউকে কিছু না বলে ও তোমার সাথে পালিয়ে গেল। যাই হোক, কি আর করব, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার আনছি। হঠাৎ করে দেখলাম ঘর থেকে আমার শ্বশুর মশাই হেঁটে বেরিয়ে এলেন। আমার শ্বশুর মশাই দেখি অবস্থা, শরীরটা যেন তার আর ধরছেই না। এমন অবস্থা কি করে হলো? যখন আমি তার মেয়েকে নিয়ে গিয়েছিলাম তখন তো বেশ মোটা তাজাই ছিল। আরে জামাই যে, আরে এসো এসো। আরে কি করো তুমি শুভা? জামাই এসেছে ভেতরে না দেখে তুমি বাইরে জামাইয়ের সঙ্গে কথা বলছো? বাবা জীবন, তাড়াতাড়ি ভেতরে এসো, ভিজে গেছো তো এক্কেবারে। বাবা কেমন আছেন আপনি? একটু তো ভিজে গিয়েছি, বৃষ্টি যেহেতু। আমি এক্ষুনি ভিতরে আসছি, এই পোশাক পাল্টাতে হবে। আমি আসলে একটু ইতস্তত বোধ করছিলাম যে আপনারা আমাকে মেনে নেন কিনা এটা ভেবেই। না মেনে কি আর উপায় আছে বাবা? কোনো উপায় তো তুমি আর আমাদের সামনে খোলা রাখলে না। মেয়েটাকে নিয়ে কাউকে কিচ্ছুটি না জানিয়ে চলে গেলে। যাই হোক, ভেতরে এসো, তোমার খাবার বন্দোবস্ত করছি। আমি চেয়েছিলাম আপনাদের সমস্ত কথা জানাতে, কিন্তু মালিনী আমাকে নিষেধ করলো। কি করব বলুন? যাই হোক, ওসব বাদ দিন, এখন নতুনের পথে এগিয়ে চলতে হবে আমাদের। এরপর আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, আমি একলা বসে রয়েছি। হঠাৎ করে ঘরের মাঝে আমার শ্বশুর মশাই এসে হাজির হলেন। তাড়াতাড়ি এসো বাবা, তোমার মা তোমার জন্য খাবার পেরে বসে রয়েছে, তাড়াতাড়ি এসে খেয়ে নাও, অনেক পদ রান্না করেছে তোমার মা। হ্যাঁ চলুন চলুন, আমারও বেশ একটা খিদে পেয়েছে, কিন্তু ইতস্তত বোধ করার কারণে আর বলতে পারিনি। চলুন আজকে কবজি ডুবিয়ে খাবো, কি বলেন? চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। ঘরের বারান্দায় আমাকে বসিয়ে দিল, সাথে রয়েছে নানা রকমের পদ, কোরমা, কালিয়া, খাসির মাংস, সোনামুগের ডাল, সঙ্গে আরো অনেক কিছু। এক থালা বাসমতি চালের ঝরঝরে ভাত। এত সমস্ত পদ দেখে আর লোভ সামলাতে পারলাম না। খাও, পেট পুড়ে খাও, সমস্ত পদ তো তোমার জন্যই রান্না করেছি। এই খাসির মাংসটা খেলে না? এটা খাও, কচি খাসির মাংস, খুব ঝাল করে রান্না করেছি, খেয়ে দেখো, খুব ভালো লাগবে। হঠাৎ করে খুব গতিতে একটা বিদ্যুৎ চমকালো। হঠাৎ করেই বিদ্যুতের আলোয় দেখতে পেলাম এক বিভীষিকাময় দৃশ্য। যে দৃশ্য দেখে আমার হাড় হিম হয়ে গেল। আমার শাশুড়ি মা কি হয়ে গিয়েছেন, জীর্ণ শীর্ণ দেহ, গায়ের রঙও পাল্টে গিয়েছে। এ কিরূপ অবস্থা তার! দেখেই দেখেই আমার বুকটা কেমন যেন ছটফট করে উঠছে, হৃৎপিণ্ডটা ঠেলে বেরিয়ে আসতে চাইছে। কি আমাদের চিনতে পারছো না? আরে ভয় পেও না, আমরা তো তোমার শ্বশুর শাশুড়ি। আমি কি ভয় পেতে আছে গো? একি একি ঘামছো কেন তুমি? মাছের ঝোলটা খাও, খুব সুন্দর করে রান্না করেছি, খেলে মুখে লেগে থাকবে। খাও খাও। তোমার শ্বশুর মশাই কি বলে জানো? আমার হাতের রান্না নাকি অনেক সুন্দর। খাও খাও, খেয়ে দেখো। আমি কোন বিপদে পড়েছি সেটা আমি নিজেও বুঝতে পারছি না। এই রূপ বিভীষিকাময় দৃশ্য দেখে আমার হৃৎপিণ্ডটা যেন একেবারে ঠেলে বুকের মধ্য থেকে বাইরে বেরিয়ে আসতে চায়। পরক্ষণেই দেখতে পেলাম উঠোনে আমার শ্বশুর মশাই কোথা থেকে যেন আবির্ভূত হয়েছে।
বাবা, খাচ্ছ না কেন? খাও, তোমার শাশুড়ি মা অনেক কষ্ট করে রান্নাগুলো করেছে। খাও 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 খাও, ওই খাসিটা খেয়ে দেখো কত সুন্দর হয়েছে। খেয়ে দেখো, মুখে লেগে থাকবে একেবারে। খুব সুন্দর রান্না করে জানো, কিন্তু কিন্তু এখন সেসব অতীত হয়ে গেছে। যাই হোক, খাবারটা খেয়ে দেখো, তোমার আশা করি ভালোই লাগবে। খাও খাও, খেয়ে দেখো। খাচ্ছ না কেন? হ্যাঁ, খাচ্ছ না কেন? খাও বলছি, খাও, না হলে কিন্তু। আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে সব। আপনারা কারা? আমাকে কেন কেন মারতে চাইছেন? আমি কি ক্ষতি করেছি আপনাদের? তুমি আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে ভালোবাসার ছলনা করে নিয়ে গিয়েছো। এবার তো তোমার আমার সাথে শাস্তি পেতেই হবে। আমি তোমাকে ছাড়বো না। তোমার তো মাংস খাবই আমি। কেউ বাঁচাতে পারবে না তোমায়। হা 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 হা। আহ, বর্ণালী, এমন কথা বলছো কেন? যত যাই হোক, এখনো আমাদের জামাই। ওর কোনো ক্ষতি হলে আমার মেয়েটা যে আর বাঁচবে না। আসলে কি জানো তো বাবা, তুমি যখন আমার মেয়েকে নিয়ে চলে গিয়েছিলে, গ্রামবাসীদের অনেক কটু কথা, বঞ্চনা, অত্যাচার আমাদের সহ্য করতে হয়। সেই সমস্ত কিছু আমি সহ্য করতে পারলেও তোমার শাশুড়ি মা সহ্য করতে পারেননি। তিনি সিলিং ফ্যানে আত্মহত্যা করেন। হ্যাঁ, এটাই সত্যি। পরে আমিও শোকাহত হয়ে সেই চিতায় ঝাঁপিয়ে পড়ি। তারপর আমরা দুজনেই শেষ হয়ে যাই। আর আজ তুমি এলে, তোমাকে এই কথা বলার জন্যই আর কি এই আয়োজন। এতে তো আমার কোনো ভুল নেই। দয়া করে আমাকে যেতে দিন, আমার কোনো দোষ নেই। আমি বাঁচতে চাই, আমাকে দয়া করে ছেড়ে দিন, আমি বাঁচতে চাই। বর্ণালী, তুমি ঠিক বলেছ। যত যাই হোক, ও তো আমাদের জামাই। ওকে তো আমরা আর মারতে পারি না। ওকে তুমি ছেড়ে দাও, ওকে বাড়িতে ফিরে যেতে দাও। এই ঝড় বৃষ্টির রাতে ওকে আর বেশিক্ষণ এইখানে থাকতে দেওয়া যাবে না। তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও। না হলে যে তোমার অনেক বড় বিপদ হতে পারে। হ্যাঁ, বিপদ হতে পারে। আচ্ছা, আমার মেয়ের কথা চিন্তা করে তোমাকে আমি ছেড়ে দিলাম। এক্ষুনি দৌড়ে পালিয়ে যাও, তাড়াতাড়ি যাও, নইলে আমি তোমাকে ছাড়বো না। হা 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 হা। এরপর আমি তাদের কথা শুনে প্রাণপণে দৌড়াতে থাকলাম। দৌড়াতে দৌড়াতে তাদের বাড়িটা পেরিয়ে কোনো মতে তেপান্তরের মাঠের মাঝখানে এসে দাঁড়ালাম। তাও আমি দৌড়ে যাচ্ছি, আমার পা যেন আর থামতে চাইছে না। হঠাৎ করে একটা ইটে পাথরে গুঁতো খেয়ে আমি নিচে পড়ে গেলাম। তারপর আমার আর কিচ্ছুটি মনে নেই, কিচ্ছু না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি এক অপরিচিত জায়গায় রয়েছি। আমার সামনে একটি লোক দাঁড়িয়ে রয়েছে। এ যে সেই কালকের রাতের গাড়োয়ান। আচ্ছা বাবু, আপনি তো কইলেন যে আপনি নাকি জামাই ষষ্ঠী পালনের জন্য এইখানে আপনার শ্বশুর বাড়িতে এসেছেন। তা আপনি শ্বশুর বাড়িতে না গিয়ে ওই তেপান্তরের মাঠে মাঝখানে পড়েছিলেন কি করতে শুনি? আর শ্বশুর বাড়ি প্রাণপণে বেঁচেছি, এটাই আমার ভাগ্য। তোমার অত কিছু জানতে হবে না। আমি এক্ষুনি শহরে যাব। আমি আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই বাড়িতে।